হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা বহুদিন ধরে এই উপন্যাসের একটা আলোচনা আমার কাছ থেকে শুনতে চেয়েছিলে। আজকে আমি তোমাদের সেই অনুরোধ রাখতেই হাজির হয়েছি। কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি শোনো, তাহলে এই ভিডিও থেকে তোমরা শেষের কবিতা উপন্যাসের মূল কাহিনী জানতে পারবে শেষের কবিতা উপন্যাসের চরিত্রগুলোর চরিত্র চিত্রণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। সেই সঙ্গে জানতে পারবে সেই সময়ের যে সমাজচিত্র ছিল তা কিভাবে উপন্যাসের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছিলেন, এবং এই উপন্যাসের নামকরণ কতদূর সার্থক সেটাও আমরা এই আজকের এই ভিডিওর মধ্যে থেকেই জানতে পারবো। তার সাথেই তোমরা জানতে পারবে আজকের এই শেষের কবিতা উপন্যাসটা কি ধরনের উপন্যাস। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় শেষের কবিতা। প্রথমেই বলবো, শেষের কবিতা উপন্যাসটা শুনে অনেকেই কিন্তু মনে করে যে এটা উপন্যাস নয়, কোনো একটা কবিতার বই। আসলে উপন্যাসটার নামকরণ যেমন কাব্যধর্মী, তেমন উপন্যাসটাও কিন্তু কাব্যধর্মী। এবং নামকরণ বলতে গেলে আমি আরও পরে এর অন্য আলোচনায় আসবো। শুধু এটুকু বলি যে একটা কাব্যধর্মী উপন্যাস এবং সম্পূর্ণ একটা ভিন্নধর্মী প্রেমের যেন একটা রূপ আমাদের এই উপন্যাসের মধ্যে দিয়ে ঔপন্যাসিক তুলে ধরতে চেয়েছেন। এই উপন্যাসটা প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 1928 খ্রিস্টাব্দে ভাদ্র থেকে চৈত্র সংখ্যায় প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে উপন্যাসটা পুস্তক আকারে প্রকাশ পেয়েছে। যাই হোক, আমাদের আজকের উপন্যাসের যে প্রধান চরিত্র সেই চরিত্রে আসবো, তার আগে আরেকটা কথা বলা প্রয়োজন। এই যে উপন্যাস, সেখানে সর্বমোট 17টা পরিচ্ছেদ আছে এবং সেই পরিচ্ছেদগুলোর এক একটা নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। সম্পূর্ণ শেষ পরিচ্ছেদের যে নাম, তার নাম রাখা হয়েছে শেষের কবিতা, এবং সেই পরিচ্ছেদের নাম অনুসারেই আমরা উপন্যাসের নামকরণ পেয়েছি শেষের কবিতা। এই উপন্যাসে মোট 12টা পূর্ণ কবিতা দেওয়া হয়েছে। অন্যান্য উপন্যাসে কিন্তু এভাবে এত কবিতা কখনোই আমরা দেখতে পাইনি। কাজে রবীন্দ্রনাথের শেষের কবিতা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা অন্য রকমের একটা উপন্যাস। এই উপন্যাসকে প্রথমেই আমরা বলেছি কাব্যধর্মী উপন্যাস। আমরা জানি যে কবিতার ভাব বেশি হয়েছে এবং একটু কাব্যিক ছন্দে যেহেতু উপন্যাসটা পরিবেশিত হয়েছে, সেই জন্যই উপন্যাসকে আমরা কাব্যধর্মী বলছি। এছাড়া প্রভাত কুমার মুখোপাধ্যায় এই উপন্যাসের সমালোচনা করতে গিয়ে একে বলেছেন লিরিক সাহিত্য বা লিরিক রচনা। এই উপন্যাসে আমরা প্রধান চরিত্র হিসাবে পেয়েছি অমিত রায়কে। অমিত রায়, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন অমিত রায়, সেই অমিত রায় সম্পর্কে প্রথমে একটু না বলে নিলে আমরা উপন্যাস সম্পর্কে আলোচনায় আসতে পারবো না। এই অমিত রায় হচ্ছেন কলকাতার এক বিখ্যাত ব্যারিস্টারের পুত্র এবং বেশ নামী ব্যারিস্টার, প্রতিষ্ঠিত ব্যারিস্টার। তার এতই সম্পত্তি, অগাধ সম্পত্তি, যে 3 পুরুষ বসে খেলেও সেই সম্পত্তি শেষ করা যাবে না। আর এই যে অমিত রায়, সে বিদেশে গিয়েছিল ব্যারিস্টারি পড়তে। 7 বছর ধরে সে পাশ করতে বা না করতে সময়টা কাটিয়ে তারপরে শহর কলকাতায় আবার ফিরে আসে, এবং শহর কলকাতায় এসে তার বিলেতি ভাবধারায় অমিত রায়ের নামের স্ত্রী চলে যায় বলে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন। অমিত রায় হয়ে যায় অমিত রায়। আর এই যে তার নামের পরিবর্তন, তার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পরিচ্ছেদেই অমিত রায়ের একটা সম্পূর্ণ চরিত্র পরিচিতি আমাদের সামনে তুলে ধরেছেন, এবং সেই চরিত্র পরিচিতির সামান্য কিছু অংশ বা আরও পূর্ণ বিকাশ আমরা সম্পূর্ণ উপন্যাসের মধ্যে ধীরে ধীরে দেখতে পাবো। কিন্তু প্রথম পরিচয়ে আমরা অমিত রায়কে কীরকম দেখছি, যে সে অত্যন্ত চঞ্চল প্রকৃতির একজন মানুষ, সুন্দর কথা বলে, এবং সে মনে করে যে সাহিত্যে ফ্যাশনের থেকে স্টাইলটা বেশি গুরুত্বপূর্ণ। শুধু সাহিত্যে নয়, সে নিজের জীবনের ক্ষেত্রে বা মানব জীবনের ক্ষেত্রে, বেশভূষার ক্ষেত্রেও এই রীতিটাই বিশেষভাবে পছন্দ করে এবং বিশ্বাস করে, এবং সেই কারণেই সে নিজের পোশাক পরিচ্ছদের বদলে নিজের স্বাতন্ত্র্যকে গড়ে তোলার কাজে বিশেষ আগ্রহী। এই অমিত রায় সাহিত্য অনুরাগী, সে বিভিন্ন সভায় সাহিত্য সম্পর্কে আলোচনা করে, এবং সে রবীন্দ্রনাথের বিশেষ বিরোধী। রবীন্দ্রনাথের প্রতি তার একটু বিশেষ রাগ রয়েছে। সে জানিয়েছে যে প্রত্যেক কবিদেরই 5 বছরের মধ্যেই তার কবিতা লেখা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বুড়ো ওয়ার্ডসওয়ার্থের রীতি অনুযায়ী একেবারে
তার কবিতা লেখা চালিয়েই যাচ্ছেন। এই বিষয়টায় অমিত রায় ক্ষুব্ধ বলতে পারে। যাই হোক, এই যে অমিত রায় সে জানাচ্ছে কোনো একটা সভায় তার পকেট থেকে একটা চিরকুট বের করে সেটা কবিতা পড়ে সে জানিয়েছে যে তার প্রিয় কবি হচ্ছেন নিবারণ চক্রবর্তী। এই নিবারণ চক্রবর্তীর কোনো কবিতায় কিন্তু বাইরে প্রকাশিত হয়নি, তার কোনো বই মানুষ পড়েনি। নিবারণ চক্রবর্তীকে মানুষ চেনে না, যারা সাহিত্যপ্রেমী তারাও কোনোদিন তার নাম শোনেনি। যদিও আমরা পরবর্তীকালে জানতে পারবো যে এই নিবারণ চক্রবর্তী কিন্তু আসলে আর কেউ নয়, অমিত রায় নিজেই। সেই অমিত রায়ের দুই বোন ছিল যাদের নাম লিসি এবং সিসি। তারা অত্যন্ত আধুনিকা, পোশাক পরিচ্ছেদও আধুনিকা, মানসিকতায়ও আধুনিকা। অমিত রায়ের বিবাহ বিষয়ে তাদের বোন বা পরিবারের আত্মীয় স্বজনরা খুবই বিরক্ত হয়ে উঠেছিল, কারণ তার কোনো মেয়ে পছন্দই হচ্ছিল না বলতে গেলে। আসলে অমিত রায় মেয়েদের প্রতি আসক্ত নয়, কিন্তু মেয়েদের প্রতি উদাসীন নয়। সে সেই কলকাতা শহরের সমস্ত বিত্তশালী বা বিদুষী মেয়েদের সাথে বিশেষভাবে সম্পর্ক রাখে, তাদের সাথে মেলামেশা করে। সে কিন্তু একটু কৌতুক স্বভাবও তার মধ্যে লক্ষ্য করা যায়। যে মহিলা উচ্চারণে সমস্যা আছে কিন্তু বেসুরো গান গায়, তাকে সে সভার মধ্যে গান গাইতে অনুরোধ করে। যার বেশভূষার কোনো রকম অসামঞ্জস্য, কোনো রঙের কোনো একটা বিচিত্র রঙের সে পোশাক পরে এসছে সে দেখেছে, তখন সে সেই মহিলার সেই পোশাক নিয়ে কথা বলে, সেই পোশাক কোথা থেকে কেনা বা এই ধরনের আলোচনা সে করে। যাই হোক, এইরকম কৌতুক প্রবণতা তার মধ্যে কিন্তু দেখা যায়। আর কলকাতার বিভিন্ন উচ্চমহলের পুরুষেরাও কিন্তু এই অমিত রায়কে হিংসার চোখে দেখে। কারণ কি, অধিকাংশ বিদুষী এবং সুন্দরী মহিলা এই অমিত রায়ের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। কিন্তু অমিত রায়, ওই যে বললাম, মহিলাদের প্রতি আকর্ষণ তার নেই, কিন্তু সে উদাসীন নয়। সে মহিলাদের জানতে, তাদের প্রকৃতি জানতে বিশেষ আগ্রহী। লিসি এবং সিসি যখন তার বিবাহ বিষয়ে আলোচনা করতে এসেছে, সে বিবাহ করবে কি না জানতে চেয়েছে, তার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে বলা যায়, তখন সে জানিয়েছে সে বিবাহ করলে এমনই কন্যাকে করবে যে নিজের পরিচয়টা গড়ে তুলেছে। অর্থাৎ সে শুধু বিদুষী হলে চলবে না, তার মধ্যে একটা স্বাতন্ত্র্য থাকা দরকার। সে নিজের পরিচয় এমনভাবেই নিজেকে গড়ে তুলবে। এরকমই একজন মেয়ে পেলে সে বিবাহ করবে বলে জানায়, কিন্তু সেটা কস্মিনকালে হবে না বলে আত্মীয়রা এক প্রকার ছেড়েই দিয়েছে, তার বিবাহ ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না। এই না অমিত রায় একবার নির্জনতার জন্য শিলংয়ে বেড়াতে গেল, এবং নির্জনতার জন্য সে শিলংয়ে বেড়াতে গেলেও শিলংয়ের পাহাড়ে যখন সে ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ি পথে যখন সে ঘুরে বেড়াচ্ছে, তখন সে বুঝতে পারলো যে এই নির্জনতা খোঁজার জন্য তার এখানে আসা ভুল হয়েছে। জনতার মাঝেই নির্জনতার প্রকৃত পরিচয় পাওয়া যায়। আর এই যে অমিত রায়ের কথা বললাম, সে কিন্তু প্রকৃতি প্রেমিক নয়, সে সাহিত্য ভালোবাসে, সাহিত্য অনুরাগী, এবং সে সাহিত্য চর্চা করতেই সে ভালোবাসে। এই অমিত রায়ের পক্ষে পাহাড়ের প্রকৃতির যে একটা সুন্দর রূপ, সেই প্রকৃতির পরিবেশে ক্যামেরা হাতে ঘুরে বেড়ানো তার পক্ষে একেবারেই অসম্ভব, চরিত্র বিরুদ্ধ বলা যেতে পারে। সে যাই হোক, সে তখন কি করবে, একা একটা জায়গায় সে বই পড়ার কাজে মনোনিবেশ করে। এবং আমাদের উপন্যাসিক জানাচ্ছেন যে অমিত রায় কিন্তু কোনো গদ্য উপন্যাস বা গল্প এরকম কিছু ওখানে বসে পড়ছে না। সে কি পড়ছে না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের শব্দতত্ত্ব। অতএব অমিত রায়ের চরিত্রের মধ্যে একটা অদ্ভুত কিছু লক্ষ্য করা যায়, সেটা আমরা প্রথম থেকেই দেখতে পাই। যাই হোক, সেই পাহাড়ি পথে গাড়ি নিয়ে চলার সময় অমিত রায়ের গাড়ির ধাক্কা লাগে অপর একটি বিপরীতমুখী গাড়ির সাথে, যে গাড়িতে বিচরণ করছিল যাচ্ছিল এই উপন্যাসের নায়িকা লাবণ্য। লাবণ্যর সঙ্গে অমিত রায়ের গাড়ির ধাক্কা লাগলো, এবং তারপর কি হলো সে কথায় আমরা অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমাদের লাবণ্যর পরিচয় অবশ্যই একটু জেনে নেওয়া দরকার। আমরা এখানে এই উপন্যাসে দেখেছি জ্ঞানদা শঙ্কর নামে একটা চরিত্র, যে চরিত্র সেকেলে তার বয়স হয়েছে, কিন্তু সে তৎকালীন সময়ের ইংরেজি শিক্ষার যে আধুনিকতা, যে আধুনিক মনস্কতার পরিচয় তৎকালীন সমাজ দিচ্ছিল, সেই রকম একজন মানুষ, সম্পূর্ণ আধুনিক মানসিকতায় সে বিশ্বাসী। কিন্তু সেই জ্ঞানদা শঙ্করের পুত্র বরদা শঙ্কর একালের মানুষ হয়েও বা একালের পুরুষ হয়েও সেকেলে ধরনের বা সনাতনপন্থী। সেই বরদা শঙ্করের সাথে জ্ঞানদা শঙ্কর বিবাহ দিয়েছিলেন বরদা শঙ্করেরই এক কলেজের বন্ধু, একসাথে চপ কাটলেট খাওয়া বন্ধু যাকে বলে, সেই বন্ধু রামলোচন বাড়ুজ্যের কন্যা যোগমায়ার। এই যোগমায়া, এই যে বললাম রামলোচন বাড়ুজ্যের কন্যা, সেই রামলোচন বাড়ুজ্যের বাড়িতে
স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার একটা বিশেষ চল ছিল। ফলে যোগমায়া শিক্ষিতা, যোগমায়া একটু আধুনিক মনস্কা, কিন্তু যখন বরদা শঙ্করের সাথে তার বিবাহ হলো, তখন তার ভেতরের এই যে গুণ, মানে নারী শিক্ষা, নারী স্বাধীনতার যে ব্যাপারগুলো, সেগুলো আস্তে আস্তে ধামাচাপা পড়তে শুরু করলো। কারণ বরদা শঙ্কর, ওই যে বলেছিলাম, সনাতনপন্থী, ফলে স্ত্রী বিশেষভাবে নিজেকে উন্মোচন করতেন না। কিন্তু তার যোগমায়ের যে শ্বশুর বাড়ি, সেই বাড়ির সভাপণ্ডিত ছিলেন দীনশরণ। এই দীনশরণ যোগমায়াকে নিজের মতো করে বেরিয়ে আসতে বললেন। তিনি প্রায়শই যোগমায়ের কাছে গীতা, তারপরে ব্রাহ্মশাস্ত্র, ব্রাহ্ম সমাজ, এই সমস্ত বিষয়ে পড়ে শোনাতেন এবং যোগমায়া সেগুলো ভালোভাবেই শুনতো। যাই হোক, এভাবেই সংসারটা কিন্তু কেটে যাচ্ছিল, যোগমায়ার দিন কাটছিল। হঠাৎই বরদা শঙ্করের মৃত্যু হয় এবং যোগমায়া তখন তার কলেজ পড়ুয়া জ্যোতিশঙ্কর, একমাত্র পুত্র এবং একমাত্র কন্যা সুরমাকে নিয়ে একা হয়ে পড়েন। সেই সময় সুরমা, এই যে বলেন জ্যোতিশঙ্কর কলেজে পড়তো, কিন্তু সুরমাকে তিনি কোনো স্কুলে দেননি, কারণ মানে বিদ্যালয়ে দেননি, কারণ তার উপযুক্ত মানে সঠিক শিক্ষা প্রদান করছে এমন কোনো স্কুল বা বিদ্যালয় সেই সময় যোগমায়ের নজরে আসেনি। সেই জন্য সুরমাকে তিনি গৃহশিক্ষক রেখে পড়ানোর কথা স্থির করেছিলেন এবং সেই সুবাদেই লাবণ্য এসেছিল যোগমায়ের গৃহে এবং যোগমায়ার যে কন্যা সুরমাকে লাবণ্য পড়াতো, অর্থাৎ বলতে গেলে গভর্নেন্সের কাজটা করতো এই লাবণ্য। আর এই লাবণ্যর পিতা হচ্ছেন, লাবণ্যের পিতার পরিচয়টা আমাদের এখানে খুব দরকার, কারণ লাবণ্যের পিতার সূত্র ধরে লাবণ্যের আর একটা পরিচয় আমরা পাবো। যাই হোক, লাবণ্যের পিতা হচ্ছেন অবনীশ দত্ত। এই অবনীশ দত্ত হচ্ছেন একজন কলেজের অধ্যক্ষ। তার একমাত্র শখ যদি কিছু থাকে তাহলে বিদ্যাভ্যাস এবং বিদ্যা অর্জন। তার কন্যা লাবণ্যও সেদিকে একেবারে পারদর্শী। সে বিদ্যা ছাড়া, শিক্ষা ছাড়া আর কিছুই বোঝে না। বিবাহের ব্যাপারে তার কোনো আকর্ষণও নেই, উৎসাহ নেই এবং সেই বিষয়টা অবনীশ দত্ত মেনে নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে বিবাহ না হলেই বা কি হলো, জ্ঞানার্জন করেই তার কন্যা খুব ভালোভাবে জীবন কাটিয়ে দেবে। তা যাই হোক, সেভাবেই চলছিল। আর এই অবনীশ দত্তের স্নেহের পাত্র, প্রিয় ছাত্র ছিল শোভনলাল। সেই শোভনলাল সেই সময় অবনীশ দত্তর বাড়ির যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে যাতায়াত করতো তার পড়াশোনার সুবাদে এবং শোভনলালেরও আবার বিদ্যা শিক্ষায় বিশেষ আকর্ষণ ছিল। সে প্রচণ্ড মেধাবী ছাত্র যেমন ছিল, তেমন বিদ্যায় তার আসক্তিও প্রচণ্ড ছিল। শুধুমাত্র বিদ্যার আসক্তির জন্যই সে যে অবনীশ দত্তের বাড়িতে যাতায়াত করতো তা কিন্তু নয়। অবনীশ দত্তের কন্যা লাবণ্যের প্রতিও এই শোভনলালের একটু বিশেষ আকর্ষণ ছিল। কিন্তু লাবণ্য তখন একটু অন্য রকমের মানুষ, স্বাধীন চেতা, তার জ্ঞানের ব্যাপারে খুব অহংকারী বলতে গেলে। সে শোভনলালকে বলতে গেলে একেবারে মানে সেই অর্থে সমাদর তো করেনি, বরং অবহেলা করেছে। এই শোভনলালের পিতা ছিলেন ননীগোপাল। এই ননীগোপাল, যিনি শোভনলালের পিতা, তিনি একদিন হঠাৎ আবিষ্কার করলেন শোভনলালের কোনো একটা বাক্সের মধ্যে একটা পেন্সিলে আঁকা লাবণ্যের ছবি এবং সেই ছবিটার ওপরে গোলাপ পাতা দিয়ে সুরক্ষিতভাবে ছবিটাকে রাখা হয়েছে। অতএব ননীগোপাল মনে করলো কি না, শোভনলালের মতো শিক্ষিত একেবারে সুপাত্রকে অবনীশ দত্ত তার মানে কন্যার পাত্র হিসাবে মানে ফাঁদ পেতে রেখেছে, এরকম একটা বিষয়। তৎকালীন সময় এরকম একটা ধারণা মানুষের মধ্যে প্রচলিত ছিল যে সুপাত্র থাকলেই বোধহয় কন্যার পিতারা সেদিকে বিশেষভাবে উৎসাহী হয়ে ওঠে। ননীগোপাল একেবারেই অবনীশ দত্তের বাড়িতে চড়াও হয়ে যা নয় তাই বলে এলেন। এর ফলে কি হলো, শোভনলালের ওই বাড়িতে যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। কিন্তু সে যখন প্রেমচাঁদ টেকচাঁদ ডিগ্রি লাভ করবে, সেই সময় তার আবার সেই বাড়িতে যাওয়ার প্রয়োজন হলো এবং সেই সময় অবনীশ দত্ত তাকে আবার ওই বাড়িতে আসতে বললেন সে লাইব্রেরির প্রয়োজনে। কিন্তু অন্যদিকে সেই সময় একটা ঘটনা ঘটে গেছে অবনীশ দত্তের বাড়িতে। অবনীশ দত্তর বয়স যখন 47 বছর, সেই সময় তার জীবনে আসে এক বিধবা কন্যা এবং তাকে বিবাহ করতে অবনীশ দত্ত পারে, কিন্তু তার পথে প্রথম এবং প্রধান বাধা হচ্ছে এই লাবণ্যের প্রতি স্নেহ। সেই স্নেহের জন্য অবনীশ দত্ত সেই বিবাহ করতে পারছে না। কিন্তু যখন শোভনলালকে আবার অবনীশ দত্ত তার বাড়িতে স্থান দিলেন, মানে আবার যাতায়াত শুরু হলো, তখন লাবণ্য অত্যন্ত ক্রুদ্ধ হলো। লাবণ্য মনে করলো যে শোভনলালের সাথে
এই লাবণ্যর বিবাহের ব্যাপারে অবনীশ দত্ত বিশেষ উৎসাহ প্রকাশ করছেন নিজের রাস্তাটা পরিষ্কার করার জন্য। তাই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এবং বিরক্ত হয়ে যাই হোক না কেন, জেদের বশে সে বাবার সাথে ওই বিধবার বিবাহ দিল এবং নিজে একেবারে অন্যভাবে স্বতন্ত্রভাবে নিজের মতো করে জীবন ধারণ করতে লাগলো। সেই সময় এই যোগমায়ের বাড়িতে ওই সুরমাকে পড়াতে যাওয়া, মানে লাবণ্যর পড়াতে যাওয়া। যাই হোক, এই যে যোগমায়ের কথা বললাম, যোগমায়া তো বিধবা হয়ে গেছেন, তার স্বামী নেই। সেই যোগমায়ের পুত্র কলকাতায় কলেজে পড়ে। সেই যোগমায়া যখন শীত আসে সেই সময়টা কলকাতায় থাকেন, আবার যখন গরম আসে তখন চলে যান পাহাড়ে। অর্থাৎ এভাবেই তিনি জীবন ধারণ করেন। সেই সুবাদে লাবণ্যকে নিয়ে শিলংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি, এবং সেই সময়েই কোনো একটা দিন লাবণ্যের গাড়ির সাথে অমিতর গাড়ির ধাক্কা লাগে। এভাবেই দুজনের দেখা হয়ে যায়। তা যাই হোক, লাবণ্যের সাথে যখন অমিতর দেখা হয় তখন ওই গাড়িটা একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে একটু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই গাড়ি আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তখন লাবণ্যর কাছে একেবারে হাত জোর করে অমিত তার যে অন্যায় হয়েছে সেই ভুলটা স্বীকার করছে, অন্যায়টা স্বীকার করছে। কিন্তু লাবণ্য তাকে জানায় যে তার এটা অন্যায় নয়, এটা ভুল, এবং সেই ভুলটা লাবণ্যর দিক থেকেই আগে হয়েছে, কারণ তার যে গাড়ির ড্রাইভার ছিল সে তাকে না করেছিল এই পথে যেতে, সেই জেদ করেছিল। যাই হোক, এভাবে তাদের প্রথম আলাপটা হয় এবং অমিত একেবারে ভদ্রবেশে, তার তো খুব সুন্দর কথা বলার একটা অভ্যাস আছেই, তার কথার বাকচাতুর্য যেটা, সেটা প্রথম থেকেই লেখক আমাদের জানিয়েছে। সে সুন্দর কথা বলে, তাকে দেখতেও ভালো। যাই হোক, সে সব দিক থেকে সুপুরুষ যাকে বলা যায়। তা যাই হোক, লাবণ্যর সাথে আলাপ হয়। লাবণ্যকে সে বলে যে তার গাড়িতে করে সে লাবণ্যকে বাড়ি পৌঁছে দেবে। লাবণ্য সেটা গ্রহণ করে সেই প্রস্তাবকে, এবং লাবণ্যকে সে বাড়ি পৌঁছে দেয় এবং জানায় যে কোনোদিন যেন লাবণ্যর বাড়িতে সে আসে। অমিত সেদিনই প্রচুর সময় ছিল, কিন্তু ভদ্রতাবশত সেদিন সে যায়নি। অন্য আরেকদিন সে গেল এবং যোগমায়ের সাথে তার আলাপ হলো। যোগমায়া প্রথম দর্শনেই অমিতর প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে পড়ল। এই আকর্ষণ কিরকম না, তার মনে হলো যে লাবণ্যর সাথে এই যুবকের বিবাহ হলে খুব ভালো হয়। একে সে সুপুরুষ এবং সাহিত্য অনুরাগী। প্রথমেই বলেছি যোগমায়াও সাহিত্য বিষয়ে বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, একেবারে পিতৃলয় থেকেই সেটা শুরু হয়েছে তার। তা যাই হোক, অমিতর সাথে যোগমায়ের এই সাহিত্য বিষয়ে বেশ আলোচনা হতো এবং সেদিক থেকে যোগমায়ের অমিতকে ভালো লেগেছে, এবং লাবণ্যর সাথে তাকে খুব মানাবে বলেই তার মনে হয়েছে। লাবণ্যর এই যোগমায়ের বাড়িতে অমিত প্রায়শই যাতায়াত করতো, এবং সেই যাতায়াতকে আরও বাড়িয়ে তোলার জন্য যোগমায়া তার পুত্র অর্থাৎ জ্যোতিশঙ্করের ইংরাজি পড়ানোর দায়িত্বটা অমিতর হাতে সঁপে দিলেন। এর ফলে কি হলো, দুবেলা তাকে পড়াতে আসবে অমিত, এবং সকালে 1 ঘন্টা এবং বিকেলে 2 ঘন্টা এভাবে সে পড়াতে আসবে। এর ফলে দেখা গেল পড়াতে পড়াতে তার দুপুর হয়ে যাচ্ছে এবং ওখানেই আহারাদি সে সারছে। যাই হোক, এভাবেই চলতে লাগলো। এবং এক সময় এই প্রথম দিকেই, একেবারে প্রথম দিকেই আমরা দেখেছি লাবণ্যর সাথে যখন অমিত কোনো একদিন পথ চলতে চলতে সে একটা অদ্ভুত সাহিত্যিক ভঙ্গিমায় নিজের ভেতরকার যে ভালোবাসা, মানে নিজের অন্তরের যে ভালোবাসা, নিজের অন্তরের যে ভালোবাসা একেবারে কাব্যিকভাবে সে লাবণ্যর কাছে প্রকাশ করেছে। সেটা একবার ইংরেজি কবিতার মাধ্যমে এবং একটা স্বরচিত সেটাকে মানে বাংলা ভাষায় অনুবাদ করে, যাকে বলে অনুবাদ করে তিনি সে লাবণ্যকে নিজের ভেতরকার অনুরাগটা প্রকাশ করেছে এবং লাবণ্য সেটা গ্রহণও করেছে। এরপর দেখা যায় যে লাবণ্যর মনের মধ্যে সেই যে অনুরাগ সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু একসময় যোগমায়ার কাছে অমিত একেবারে সরাসরি প্রস্তাব নিয়ে যায়, বিবাহের প্রস্তাব। বলতে গেলে একেবারে নিজের বিবাহের ঘটকালি সে নিজের মুখেই করে ফেলে। যোগমায়া তাকে জানায় যে এই লাবণ্যকে পাওয়ার পরও যদি তার পাওয়ার আকাঙ্ক্ষাটা বজায় থাকে তাহলে সেই ভালোবাসার খাঁটি সে বুঝবে, এবং সে লাবণ্যকে বিবাহের কথা বলে। তখন লাবণ্যকে প্রথমে অমিত এসেই বলে যে মাসিমার কাছে সম্মতি চেয়েছিলাম, মাসিমা সম্মতি দিয়েছে। লাবণ্য এবং অমিত দুজনেই সেই বিবাহে রাজি, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাই। এরপরে যখন যোগমায়ার সাথে লাবণ্যর কথা হচ্ছে অমিতর সাথে বিবাহের বিষয়ে, তখন আমরা লাবণ্যকে দেখি বিবাহ থেকে একটু পিছিয়ে যেতে। সে জানিয়েছে যে অমিত একটু অন্য রকম এসে সাহিত্যকে ভালোবেসে সাহিত্য আলোচনার প্রসঙ্গে লাবণ্যের সাথে মিশছে, এবং সে সংসারী নয়, মানে অমিত যে প্রকৃতির মানুষ তাতে সংসার করা তার পক্ষে সম্ভব হবে না, সে পেয়েও হারাতে পারে।
মানে সে যাকে পাবে তাকে পেয়ে হারাতেও তার পক্ষে হারানো তার পক্ষে সম্ভব, এই মানে বিভিন্ন রকম কথাবার্তা সে বলতে থাকে এবং যোগমায়াকে জানায় যে সে এই বিবাহ করতে রাজি নয়। যোগমায়া বলে যে অমিতর যে ব্যবহার, মানে অমিতের চরিত্র যে মানে বিষয়টা, সেটা ছেলে মানুষই। লাবণ্যর মনে হয় যে মায়ের চোখে সব সন্তানই ছেলে মানুষ, তাই তার চোখে এটা ছেলে মানুষই বলে ধরা দিয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। অমিতর সাথে লাবণ্যর বিবাহ হওয়া উচিত নয়। অমিত ভালো ছেলে, সুপুরুষ, জ্ঞানী, ভালো, সবটাই ঠিক আছে, কিন্তু লাবণ্যের সাথে বিবাহে কোথাও একটা বাধা লাবণ্য অনুভব করে। তার মনে হয় সংসার করার জন্য অমিত নয়, এবং সে কথা সে অমিতকেও জানায়। যাই হোক, ইতিমধ্যে দেখা যায় শিলংয়ে যে বাসায় অমিত থাকতো সেই বাসার মেয়াদ ফুরিয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে থাকার জন্য নিয়েছিল। এর ফলে কি হয় যে যোগমায়ের যে বাড়ি, তার বাড়ির সম্মুখে একটা সাধারণ ঘর অমিত নেয়, যোগমায়া স্থির করে দেয়, মানে ঠিক করে দেয়, সেই ঘরটা সে ভাড়া নেয়। এবার সেই যে ঘর, সেই ঘরটার এতটাই করুণ অবস্থা যে বৃষ্টির জল যখন পড়ে তখন টেবিলের তলায় গিয়ে মাথা গুঁজতে হয়। তো এরকম একটা দিন, বৃষ্টি হচ্ছে প্রচণ্ডভাবে। লাবণ্যর বাড়িতে লাবণ্য কিন্তু উসখুস করছে, মানে ঘর বার করছে, কারণ অমিত প্রত্যেক দিন আসে, সেদিন অমিত আসেনি। লাবণ্য মনে মনে অনুভব করছে যে অমিতর যে না আসা সেটা তার মনের মধ্যে বেদনা জাগাচ্ছে, অর্থাৎ অমিতর প্রতি যে ভালোবাসা তার মনের মধ্যে জেগে উঠেছে সেটাকে সে অনুভব করতে শুরু করেছে। আর ঠিক সেই দিন যোগমায়া অমিতর সেই ভাড়া বাড়িতে যায়, বাসাতে যায়, গিয়ে দেখে বিছানার ওপর সে কাগজ টাগজ পেতে কোনো রকমে সে বসে আছে, একেবারে যাতা অবস্থা, জলে জলারণ্য, একেবারে মানে জলময় হয়ে আছে ঘরটা। তার সেই দৃশ্য দেখে তার খুব কষ্ট হয় এবং সে মনে মনে ভাবে যে লাবণ্য বোধহয় অত্যন্ত অকারণে এই অমিত রায়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করছে। সত্যি কথা বলতে গেলে লাবণ্যর চেয়ে অনেক উচ্চমানের পুরুষ হচ্ছে অমিত। অমিত যোগ্য লাবণ্য নয়, তবুও অমিত লাবণ্যকে মানে পছন্দ করছে, এটা লাবণ্য সৌভাগ্য। এরকম মনোভাব নিয়ে অমিতকে বসিয়ে রেখে আমি আসছি বলে লাবণ্যকে আনতে যোগমায়া বাড়িতে চলে যায় এবং লাবণ্যকে সবকিছু জানায় অমিতর কথা বলে লাবণ্যকে নিয়ে আসে এবং লাবণ্য আর অমিতর হাত, দু হাত এক করে দিয়ে সোনার হার দিয়ে বা সোনার চেন দিয়ে সেই হাতটা বেঁধে দেয় এবং দুজনকে সেই স্থানে রেখে ফুল আনতে যায়। তারপরে সেই সূর্যমুখী ফুল তুলে দেয় লাবণ্যর হাতে এবং বলে সেই ফুল অমিতর পায়ে রেখে প্রণাম করতে। এভাবেই তাদের মিলনের একটা সূত্রপাত হয়। এরপর স্থির হয় অমিতর সাথে লাবণ্যর বিবাহ হবে, সামনের অঘ্রাণ মাসেই বিবাহ হবে। যোগমায়া কলকাতায় যাবে, অমিতও কলকাতায় যাবে তাদের বিবাহের সবকিছু স্থির করতে। এরপর কলকাতায় যাওয়ার আগে লাবণ্যর সাথে সে ঘুরতে বেরোয় এবং নিজেরা নিজেদের বিবাহ পরবর্তী জীবন কীরকম হবে, একটা স্বপ্নময় জীবন, সেখানে দুজনের দুটো আলাদা ঘর হবে, কাব্যিক একটা সুরমূর্ছনা, কবিতার একটা ভঙ্গিমা, একটা কাব্যিক অনুভূতি এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাই। সেই দুটো ঘরে দুজনে থাকবে, মানে সেই একটা অদ্ভুত অনুভূতির কথা বলে, যেটা সাধারণ দাম্পত্য জীবন থেকে কিন্তু একটু অন্যরকম। যাই হোক, এভাবেই সেই দিনটা শেষ হয়। পরের দিন অমিত কলকাতায় চলে যাবে, এরমটাই লাবণ্য জানে। লাবণ্যর কোনো কিছুতে মন বসছে না, আর যোগমায়া বলেছে এর মধ্যে বিবাহের আগে তাদের আর দেখা করা চলবে না। তা সেই দিনেও অমিত আর দেখা করতে আসবে না, এটাই সবার জানা। হঠাৎ দেখা গেল অমিত এসে হাজির, সবাই অবাক। অমিত জানায় যে সে পোস্ট অফিস থেকে একটা টেলিগ্রাম পেয়েছে। সেই টেলিগ্রামে জানানো হয়েছে যে তার বোন লিসি আসছে, তার বোন লিসি নয়, সিসি, তার বোন সিসি এবং তার সিসির এক বন্ধু কেটি মিটার, যার আসল নাম কেতকী মিত্র, যে ইংরাজি বা বিলেতি কায়দায় হয়ে গেছে কেটি মিটার, এবং তার দাদা মানে কেতকী মিত্রের যে দাদা, সেই দাদা নরেন মিত্র, যে মানে বিলেতি কায়দায় হয়ে গেছে নরেন মিটার। তারা তিনজনেই মানে আসছে শিলংয়ে। ফলে কলকাতায় যাওয়া তার হচ্ছে না এবং তাদের জন্য একটা হোটেলের ঘর খুঁজতে তাকে এক্ষুনি বেরোতে হবে, কারণ এই ঘরে তাদের কিছুতেই সে আনবে না। এই বিষয়টা লাবণ্যর ঠিক ভালো লাগে না। এখানেই যেন লাবণ্যর সাথে বিবাহের একটা ভাঙন, লাবণ্যর মানে অমিতের সাথে লাবণ্যর যে বিবাহের একটা ভাঙন লাবণ্যর মনের মধ্যে তৈরি হতে শুরু করেছিল। এরপর দেখা যায় যে সিসি, কেতকী মিত্র এবং নরেন এসে হাজির হয়েছে। আসলে এরা তিনজন এই যে এসেছিল শিলংয়ে, তার একটা নির্দিষ্ট কারণও ছিল। এই অমিত রায় এবং লাবণ্যর অবাধ মেলামেশা, এটা ওই শিলংয়ের বাঙালি যারা আছে তারা মোটামুটি জেনে গিয়েছিল। তাদের বিবাহের কথাটাও তারা মোটামুটি কানাঘুষে শুনছিল। এই কথাটা মানে একেবারে সিসির পরিচিত
কুমার মুখোপাধ্যায় নামক কোনো একজন ব্যক্তির কানে পৌঁছায়। তিনি সেই সময় শিলংয়ে এসেছিলেন। সেই সংবাদ তিনি নিয়ে সিসিদের কানে পৌঁছে দেয় এবং সেই বিষয়টা আসলে কতটা কি এবং সেই বিষয় থেকে অমিত রায়কে তুলে আনতে হবে, কারণ কেটি মিটারের সাথে অমিত রায়ের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছিল অনেক আগে। সেই সূত্র ধরে কেটি মিটার বা কেতকী মিত্রের এখানে আসা। যাই হোক, এই তিনজন এই জন্যই এখানে এসেছে। তা ওরা তিনজনে তো এসেছে হোটেলে ঘরে অমিত রায়ের সাথে দেখা, কিন্তু অমিত কিছুতেই লাবণ্যর কথা নিজে মুখে বলে না। ওরা জানতে মানে সরাসরি জানতেও চাইছে না। অমিত প্রায়ই বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায়, বলে যে খিদে বাড়াতে হাওয়া খেতে যাচ্ছে। আসলে সে কোথায় যায় কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এই সিসি বা লিসি যখন শিলংয়ে চিঠি পাঠাতো অমিতকে, সেই সমস্ত চিঠির একটা নির্দিষ্ট ঠিকানা ছিল। সেই ঠিকানা কিন্তু যোগমায়ার বাড়ির ঠিকানা ছিল। সেই ঠিকানা ধরে কেতকী মিত্র এবং সিসি একদিন সকালবেলা পৌঁছে যায় লাবণ্যর মানে যোগমায়ের বাড়িতে। সেই সময় লাবণ্য সুরমাকে বারান্দায় বসে পড়াচ্ছিল। কেতকী মিত্র এবং সিসি একেবারে গটগট করে বারান্দায় উঠে যায় এবং কেটি একটু উদ্ধতভাবে সিগারেট টানতে টানতে জিজ্ঞেস করে অমিত রায় এসেছে কিনা, অমিত রায়ের খোঁজ চায়। কিন্তু এই যে উচ্চারণ ভঙ্গিমা অমিত রায়ের বিষয়ে লাবণ্য একেবারে আকাশ থেকে পড়ে। সে বুঝতে পারে না, খুব মজা করে এখানে লেখক লিখছেন যে লাবণ্য বুঝতে পারে না এটা আবার কি ধরনের জীব, মানে সেই অদ্ভুত উচ্চারণকে একটু কৌতুক তির্যমা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে। যাই হোক, লাবণ্য প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীকালে সিসি যখন কথাবার্তা বলছে তখন লাবণ্য বুঝতে পেরে ঘরের ভিতরে চলে যায়। এরপর যোগমায়া আসেন ওখানে, সুরমাও সেই স্থান থেকে চলে যায়। তা সুরমার কাছ থেকেই মূলত জানতে পারে কেটি এবং সিসি যে ওটাই লাবণ্য ছিল। এবং যোগমায়া আসার পরে সিসি তার প্রতি সৌজন্য শ্রদ্ধা প্রকাশ করলেও কেটি কিন্তু তার প্রতি সেই শ্রদ্ধা বা কোনো বিনম্র ভাব দেখায় না। সিগারেট টানতে টানতে উদ্ধতভাবে তার সাথে কথা বলে। আসলে এই কেটির সাথে অমিত রায়ের একটা পূর্ব যোগ ছিল। যখন ওরা বিলেতে থাকতো সেই সময় কেটির বয়স ছিল 18 বছর। তখন কিন্তু সে কেটি ছিল না, সে ছিল কেতকী রায়। সে যখন কলকাতায় ফিরেছে বিলেত থেকে তখন কেতকী রায় হয়ে গেছে কেটি মিটার। তা যাই হোক, সেই কেতকী মিত্রকে অমিত রায়ের একসময় ভালো লেগেছিল যখন তার 18 বছর বয়স ছিল। তখন একটা আবেগের বশে তাকে একটা আংটি পরিয়েছিল সে সেই বিলেতের মাটিতে। যাই হোক, সেই আংটি তখনও কেতকীর হাতে ছিল। আর অন্যদিকে যখন কথাবার্তা চলছে সেই সময় হঠাৎ করে অমিত রায় সেখানে এসে উপস্থিত হয়। অমিত রায় হোটেল থেকে বেরিয়েছিল বিলেতি পোশাকে, কিন্তু যখন লাবণ্যর সাথে দেখা করতে বা যোগমায়ের বাড়িতে আসছে তখন সে ধুতি পরে একেবারে শাল গায়ে দিয়ে এসছে। দেখে ওরা খুব অবাক হয়ে যায়। ওদের দেখে কিন্তু ওদের খুব একটা পাত্তা না দিয়ে একেবারে লাবণ্য সন্ধান করতে করতে বাড়ির মধ্যে চলে যায়। তারপর লাবণ্যকে নিয়ে যোগমায়ের নিষেধ সত্ত্বেও ওদের সামনে আসে। কেটির প্রথমেই চোখে পড়ে লাবণ্যর হাতের আংটিটা, যেটা সবে মাত্র অমিত রায় দিয়েছে। তখনও কিন্তু কেটির হাতে অমিত রায়ের দেওয়া আংটিটা। কেটির চোখে জল এবং সে একটু অন্যভাবে মজার ছলে অমিত রায়ের হাতের আংটিটা খুলে দিয়ে দেয়, অমিত রায়কে ফেরত দিয়ে দেয়। অন্যভাবে ডাইরেক্ট বলে না, মানে সরাসরি বলে না যে সেই আংটি মানে সে খুলে দিচ্ছে, আজ খোলার প্রয়োজন কেন সেটা বলে না। সে অন্যরকম কৌতুক করে যে সে নরেনের সাথে, মানে তার দাদা নরেনের সাথে একটা বাজি লড়েছিল যে তাকে এক জায়গায় নিয়ে যাবে, কিন্তু সে যাচ্ছে না বলে বাজিতে হেরে গিয়ে সে আংটিটা নিজে থেকে খুলে দিচ্ছে। যাই হোক, এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে সেই পর্ব শেষ হয়। এরপর পরদিন যখন দেখা যাচ্ছে অমিত রায় লাবণ্যর সাথে একটু বেড়াতে যাবে মনে করছে, সে মনে মনে ভেবেছিল, মানে প্রস্তাব দেয়, সে ভেবেছিল লাবণ্য বোধহয় যেতেই চাইবে না, কারণ বিষয়টা সামনাসামনি একটা যেভাবে হয়েছে এই আংটির বিষয়টা। কিন্তু লাবণ্য রাজি হয়ে যায় এবং লাবণ্যর সাথে অমিত ঘুরতে যায়, একটা গাছতলায় এসে বসে। সেই সময় লাবণ্য তাকে জানতে চায় যে কেন সেদিনের সেই আংটি আজকে কেতকীকে খুলে দিতে হলো। তখন অমিত রায় জানায় যে সেই কেতকী রায় আজকের কেটি মিটারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কিন্তু লাবণ্য মনে করে যে লাবণ্য যা মনে করে সে অমিতকে জানায়। সে বলে হতে পারে যে তার যে উদাসীনতা, সেই উদাসীনতাই হয়তো কেতকী মিত্রকে কেটি মিটারে পরিণত করেছে। যাই হোক, শেষ পর্যন্ত লাবণ্য অমিতর আংটিটা খুলে দেয় এবং বলে যে আমাদের মধ্যেকার যে সম্পর্ক, যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠলো, তার জন্য কোনো স্মৃতির দরকার নেই। সে বুঝিয়ে দেয় তাদের বিবাহ আর হচ্ছে না এবং অমিতও সেটা বুঝতে পারে। কিন্তু এর আগেও আরেকটা ঘটনা আছে। একদিন মানে যখন লাবণ্যর সাথে অমিতর বিবাহ স্থির হয়েছে, যোগমায়া তাদের মধ্যে হাতে হাত রেখে দিয়েছেন, মানে সোনার
চেন দিয়ে বেঁধে দিয়েছেন, সেই সময় পরদিন যখন হাঁটতে বেরিয়েছে অমিত এবং লাবণ্য, সেই সময় অমিত লাবণ্যকে একটা কবিতা বলতে বলে, মানে কবিতা শোনাতে বলে। লাবণ্য একটা কবিতা শোনায়, একটা বিদায়ের কবিতা, মানে অমিত রায় পরের দিন চলে যাবে, কলকাতায় চলে যাবে, একটা বিদায়ের কবিতা শোনায় এবং জানায় শোভনলালের কথা। শোভনলাল কে ছিল সেটাও বলে, এবং শোভনলাল এই কবিতাটা ওদের বাড়ির টেবিলে ছেড়ে গিয়েছিল শেষ দিন যখন চলে যায়, সে কথাও লাবণ্য অমিতকে বলে। অমিত অবাক হয়, অমিতের ভেতরটা কেমন যেন ভয় কেঁপে ওঠে। অমিতের হিংসা হয় না, শোভনলালকে যে হিংসা করছে অমিত তা কিন্তু নয়। অমিতর মনে প্রশ্ন জাগে যে আজকের এই দিনে কেন শোভনলালের কবিতা, কি কারণে লাবণ্যর মনে এলো। লাবণ্য তখন জানায় যে বিদায়ের বেলায় বিদায়ের কবিতাটাই বোধহয় ভালো, সেই জন্যই সেই কবিতাটা শুনিয়েছে। অন্যদিকে আমরা উপন্যাস পড়ে জানতে পারি এই শোভনলাল কিন্তু অমিত রায়ের খুব চেনা একজন ব্যক্তিত্ব। সে শোভনলাল তার বন্ধু, এবং শোভনলাল যে প্রেমচাঁদ টেকচাঁদ ডিগ্রি উপাধিটা অর্জন করেছে সেটাও সে লাবণ্যকে জানায়। লাবণ্য বিশেষভাবে শোভনলালের সম্পর্কে আগ্রহ প্রকাশ করে, সেটা অমিতর চোখে পড়ে। যাই হোক, এরপরে লাবণ্য প্রস্তাব দেয় অমিতকে যে তার পরিবারের সকল, মানে তার সিসিকে বা কেটিকে নিয়ে, সবাইকে নিয়ে অমিত যেন চেরাপুঞ্জি থেকে 7 দিনের জন্য ঘুরে আসে। লাবণ্যর কথা মতো সবাইকে নিয়ে অমিত ঘুরতে যায় চেরাপুঞ্জিতে, কিন্তু যখন চেরাপুঞ্জি থেকে ফিরে আসে তখন এসে দেখে যোগমায়ের বাড়িতে তালা দেওয়া। লাবণ্যের সাথে আর তাদের দেখা হয়নি। এবার অমিত ফিরে গেছে কলকাতায়। আমরা এর পরের পর্বে দেখতে পাচ্ছি যে জ্যোতিশঙ্করের সাথে অমিতর যোগাযোগ রয়েছে। জ্যোতিশঙ্কর কলেজে পড়ে, মেসে থাকে, প্রায়শই অমিতর সাথে সে গাড়ি করে ঘুরে বেড়ায়, বিভিন্ন কথাবার্তা হয়। সেই সময় কলকাতার হাওয়ায় বা কলকাতার বাতাসে একটা কথা শোনা যাচ্ছে যে কেতকী মিত্রর পরিবর্তন ঘটেছে। কেতকী মিত্র, কেটি মিটার নেই, সে তার বন্ধুদের বলছে তাকে কেতকী মিত্র বলে রাখতে বা কেতকী বলে রাখতে। তার পোশাক আশাকেও মানে পরিবর্তন হয়েছে, তার যে স্টাইল বলবো না, তার যে ফ্যাশন, সে ফ্যাশনটা তার মধ্যে আর দেখা যাচ্ছে না। আর আরেকটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে যে খুব সম্প্রতি অমিত রায়ের সাথে কেতকী মিত্রের বিবাহ হতে চলেছে। এই কথাটা জ্যোতিশঙ্করের কানেও গেল এবং জ্যোতিশঙ্কর সরাসরি অমিতর কাছে এই প্রশ্ন করলো। অমিত তাকে জানায় যে কথাটা সত্যি, কিন্তু লাবণ্য বোধহয় বিষয়টা ভালোভাবে নেবে না, অন্যভাবে নেবে, এবং সে জ্যোতিশঙ্করকে বলল সে জানানোর আগে জ্যোতিশঙ্কর যেন বিষয়টা না জানায়। এরপর জ্যোতিশঙ্করের হাতে একটা চিঠিতে সমস্ত কিছু জানিয়ে লাবণ্যকে সেই চিঠি সে জ্যোতিশঙ্করের হাত দিয়ে পাঠায়। অন্যদিকে শোভনলাল যখন অমিত কলকাতায় চলে যাবে, মানে কলকাতায় যায়নি তার আগেই শোভনলালের একটা চিঠি আসে লাবণ্যর কাছে। সে জানায় যে শিলংয়ে সে কিছুদিনের জন্য এসেছে এবং লাবণ্যর সাথে সে দেখা করতে চায়। পূর্বের প্রস্তাব দিতে যে এসেছে তেমনটা নয়, এটা সৌজন্য দেখা করার জন্য ইচ্ছা, সেটাই সে জানায়। লাবণ্য তাকে চিঠি দেয় এবং একটা চিঠি তাকে মানে দিয়ে দেয় এবং তাতে সে জানায় যে সে আসতে পারে। এরপর তো নানান ঘটনা ঘটে গেছে। যাই হোক, এরপর যখন চিঠি অমিত রায় লাবণ্যকে দিয়ে জানিয়েছে যে কেতকীর সাথে তার বিবাহ হচ্ছে, সেই সময় জ্যোতিশঙ্কর অমিতকে প্রশ্ন করেছে। জ্যোতিশঙ্করের সাথে অমিতর বেশ কিছু কথোপকথন এই সময় ধরা পড়ে। আর এই পর্বে মানে সাধারণ মানব জীবনের প্রেমকে একটু অন্য ধরনের প্রেম, একটা অভিনব প্রেমের রূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা অমিত রায়ের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। অমিত এই সময় যে কথাগুলো বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে জ্যোতিশঙ্করকে বলেছে যে সব সময় ভালোবাসা একই রকম হয় না, কখনো কখনো আকাশে যে মুক্ত ভালোবাসা, সেই ভালোবাসা অন্তরকে স্পর্শ করে, অন্তরের সাথে তার সঙ্গ ঘটে। আবার যে ভালোবাসা প্রতিদিনে একসাথে মিশে যাচ্ছে, মানে জীবনের সাথে মিশে যাচ্ছে, সেখানে তার ভীষণভাবে আসঙ্গ ঘটে। অর্থাৎ কেটি এবং লাবণ্য এরকমই দুই ভালোবাসার রূপ। লাবণ্যকে সে দিঘির সাথে তুলনা করেছে অমিত রায়, বলেছে লাবণ্য হচ্ছে দিঘি, তাকে সেই জলকে ঘরে আনা যায় না, মনে মনে তাতে সাঁতার কাটা যায়। আর কেটি অর্থাৎ কেতকী মিত্র, সে হচ্ছে ঘড়ায় তোলা জলের মতো, তাকে প্রতিদিন ব্যবহার করা যায়। ভালোবাসার এই দুটো রূপ খুব সুন্দরভাবে সূক্ষ্ম মনস্তত্ত্বের মধ্যে দিয়ে জ্যোতিশঙ্করের কাছে ব্যাখ্যা করেছে অমিত রায়। আর এই যে ব্যাখ্যা, এটা কিন্তু শুধুমাত্র যে অমিত রায়ের ব্যাখ্যা, শুধুমাত্র যে প্রেম একটা অন্য অভিনব প্রেম তা কিন্তু নয়। এই পর্বটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের কথা বলেছেন এবং তিনি মনে মনে প্রেমের যে ব্যাখ্যা দেন সেটাই যেন অমিত রায়ের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন এই উপন্যাসের এই পর্বের মধ্যে।
যাই হোক, জ্যোতিশঙ্কর বলেছে যে সঙ্গ আর আসঙ্গের কোনো বিবাদ হবে কিনা, তখন অমিত রায় এটাও বলেছে যে কেতকী সবটাই জানে এবং এটাও জানে যে লাবণ্যর ত্যাগ না থাকলে কেতকী আজকে তার জীবনে আসতো না। যাই হোক, এরপরে অমিত রায় জ্যোতিশঙ্করের কাছে চিঠি দেয় এবং লাবণ্য আর একটা চিঠি দেয়, যেটা শেষ পর্বে শেষের কবিতা নামে আমরা দেখতে পাই। শেষের কবিতায় লাবণ্যের চিঠি এবং অমিত রায়ের চিঠি, দুটো চিঠি আছে এবং দুটো কবিতা আছে। লাবণ্য একটা কবিতা পাঠিয়েছে অমিত রায়ের উদ্দেশ্যে, বড় একটা কবিতা। প্রথমে সে জানিয়েছে শোভনলালের সাথে তার বিবাহ হচ্ছে এবং একটা কবিতার মধ্যে একটা বিদায়ের সুর, যে বিদায় কবিতাটা আমরা পরবর্তীকালে মহুয়া কাব্যগ্রন্থের মধ্যে বিদায় কবিতা বলে আমরা দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই যে মানে উপন্যাসটা, এখানে আমি যে বললাম 17টি পরিচ্ছেদে মোট 12টা পূর্ণাঙ্গ কবিতা এবং একটি অপূর্ণ কবিতা তুলে ধরেছেন, তার মধ্যে বেশ কিছু কবিতা কিন্তু মহুয়া কাব্যগ্রন্থে তিনি প্রকাশ করেছেন পরবর্তীকালে। যাই হোক, এখানেই উপন্যাসটা শেষ হয়েছে লাবণ্যের চিঠি এবং কবিতার মধ্যে দিয়ে। যাই হোক, এই হচ্ছে উপন্যাসের মূল কাহিনী। আর চরিত্রের দিক থেকে আমরা এই উপন্যাসের দুটো মূল চরিত্র দেখতে পেয়েছি, লাবণ্য এবং অমিত। আমরা বুঝতে পারছি অমিত চরিত্র অত্যন্ত নদীর মতো উচ্ছল, সে সাহিত্যপ্রেমী, সে মানে মেয়েকে কখনো মানে স্ত্রীকে কখনো একেবারে পুরুষের দমন করার বা নিপীড়ন করার একটা বিষয় বলে মনে করে না, সে বন্ধু বলে মনে করে স্ত্রীকে, এবং সেই সম্পর্কটাকে সে একটা অন্য আখ্যা দেয়, সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি অমিতর চরিত্রের মধ্যে দিয়ে। আর লাবণ্যর চরিত্রের মধ্যে দিয়েও লাবণ্যর যে সাহিত্য প্রেম, লাবণ্যের যে একটা অন্যরকম প্রকৃতি এবং সে প্রেমকে যে অন্যভাবে বিচার করে, মানে সে যে বুঝতে পারে যে পুরুষের ভালোবাসা সবসময় একেবারে দাম্পত্য জীবন বা সংসারমুখী হয় না, সেটাও আমরা এই উপন্যাসের মধ্যে বুঝতে পারছি। আর কেটি চরিত্রের মধ্যে থেকে আমরা বুঝতে পারছি সে অমিত রায়কে সত্যিকারেরই ভালোবাসে এবং সে অমিত রায়ের জন্য তার চরিত্রের বদলও করে ফেলেছে উপন্যাসের মধ্যে। এছাড়া আছে সিরিসি চরিত্র, অত্যন্ত আধুনিকা চরিত্র, সেটাও আমরা খুব সামান্যভাবে পাচ্ছি। যাই হোক, এই উপন্যাসের আর একটা যে বিষয় সেটা হচ্ছে এই উপন্যাসের ভাষা। সম্পূর্ণ গদ্য, চলিত গদ্যে লেখা উপন্যাসটা এবং ভাষা অত্যন্ত গ্রহণযোগ্য। আর এই উপন্যাসের যে নামকরণ, সেই প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলবো যে শেষের যে পর্বটা, সেই পর্বের নাম অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেছেন শেষের কবিতা। আসলে এই যে শেষ পর্বটা, সেই শেষ পর্বটা শুধুমাত্র যে অমিত রায় এবং লাবণ্যের মনের কথা প্রকাশ পেয়েছে তা কিন্তু নয়। এই যে দুটো চিঠি এবং কবিতা, এর মধ্যে দিয়ে সমগ্র উপন্যাসের একটা বিবৃতি বা সম্পূর্ণ মানে উপসংহার যাকে বলে, সেটা যেন প্রকাশ পেয়েছে। সেদিক থেকে এই নামকরণকে অবশ্যই আমরা সঙ্গত নামকরণই বলতে পারি। প্রমথনাথ বিশি তার লেখা এই শেষের কবিতা প্রসঙ্গে বলেছেন যে সময়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটা লিখছেন, সেই সময় প্রথম দিকেও আমি তোমাদের বললাম, সেই সময় রবীন্দ্র বিরোধিতা করার জন্য বেশ কিছু লেখক কবি সেই সময় উঠেছিলেন এবং তারা তাদের লেখায় ভীষণভাবে রবীন্দ্রনাথকে আক্রমণ করছিলেন। প্রমথনাথ বিশি বলছেন যে রবীন্দ্রনাথের শেষের কবিতা হচ্ছে সেই সমস্ত বালখিল্যদের যে বুহ, সেই বুহ ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ শেষের কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যেন একটা নির্মম আঘাত করেছেন সেই রবীন্দ্র বিরোধী কবি বা সাহিত্যিকদের প্রতি। আর এই উপন্যাসের মধ্যে দিয়ে তৎকালীন যে সমাজ চিত্রটা তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ মানে তার সাহিত্য নামক যে প্রবন্ধ, সেখানে বলেছিলেন যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, অর্থাৎ সমাজের যে চিত্র, সেই সময়কার চিত্র সেই সময়কার সাহিত্যে খুব ভীষণভাবে ধরা দেয়। আমরা এই উপন্যাসের যে ধনী সম্প্রদায়কে দেখতে পাচ্ছি, সেই ধনী সম্প্রদায়ের যে বিলাসিতা, সেই বিলাসিতার চিত্র তুলে ধরেছেন। সেই সময় ধনী সম্প্রদায়ের অশেষ প্রচুর পরিমাণে টাকা থাকতো, তারা নিজের মতো করে স্বেচ্ছাচারিতা করতো, তারা বিলেতে যেত শিক্ষার জন্য নয়, বিলেতে যেত বিলেতি আদব কায়দার টানে, সেটাও যেন রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। লিসি, সিসি কিংবা কেটি মিটার, এদের মধ্যে যে স্বেচ্ছাচারিতা, যে আধুনিকতা, সেই সিগারেট ধরানো একজন বয়স্ক মহিলার সামনে, এই যে ঔদ্ধত্য, সেই সব কিছুর মধ্যে দিয়ে তৎকালীন ধনী সম্প্রদায়ের একেবারে কিছু বকে যাওয়া নারী সম্প্রদায়ের উল্লেখ করেছেন বা তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অমিত চরিত্রের মধ্যে দিয়ে সেই সময় ধনী সম্প্রদায়ের সাহিত্য প্রেম, সাহিত্য
বিচার সেই সবটাই কিন্তু তুলে ধরেছেন এবং তুলে ধরেছেন রবীন্দ্র বিরোধিতাকে, এবং সেই অমিত রায়কেই কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত রবীন্দ্র কবিতাকেই ভালোবাসতে। যাই হোক, এই সব কিছুর মধ্যে দিয়ে সেই সময়কার যে সমাজচিত্র উপন্যাসে ধরা পড়ে সেটাও কিন্তু অত্যন্ত অভিনব। যাই হোক, আজকের এই উপন্যাসের যে আলোচনা, সেই উপন্যাসের আলোচনা আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। যদি কোথাও কোনো সমস্যা তোমাদের থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো, সেখানেও তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো, আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো, সেখানে দেখবে আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি। যদিও আমি সময় খুব কম পাই, যার জন্য খুব একটা লেখা হয়ে ওঠে না, কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিষয় নিয়ে কিন্তু সেখানে ছোটোখাটো লেখা দিয়ে থাকি, যেটা তোমাদের কিন্তু অনেক সময় কাজে লাগবে। আর শেষ মুহূর্তে আরেকটা কথা বলবো, যদি আমাদের ভিডিও ভালো লাগে, মানে আমার এই ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওকে শেয়ার করবে। আর আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সঠিক সময় পাওয়ার জন্য ভিডিওকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।